বিদায়ী বছরে পরিচালন মুনাফা কমেছে বেশিরভাগ ব্যাংকের। পরিস্থিতি সামলাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ। এপ্রিল থেকে আইপিও লটারি বন্ধে বিএসইসির সিদ্ধান্ত। আবেদনকারীরা শেয়ার পাবেন আনুপাতিক হারে। মাথাপিছু জিডিপিতে ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ। রপ্তানি, রেমিটেন্স, রিজার্ভ, কৃষি সহ সব সূচকেই সাফল্য। ইঞ্জিনকে রাখি কর্মক্ষম ও সুরক্ষিত। সাউদি লুব্রিক্যান্টস, ভাবনাহীন পথ চলায়। সবাইকে আমন্ত্রণ। অর্থনীতি সারাদিন আপনাদের সাথে আছে আমি ইফাতারা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বিদায়ী বছরে পরিচালন মুনাফা কমেছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর। খাত সংশ্লিষ্টরা বলছেন, ঋণের সুদ হার 9% নামিয়ে আনা, আমদানি রপ্তানির গতি কমে যাওয়া সহ নানা কারণে কমেছে মুনাফা। এই অবস্থায় ব্যাংকগুলোকে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন তারা। অর্থনীতিতে করোনা মহামারীর প্রভাব ছায়া ফেলেছে দেশের ব্যাংকিং খাতেও। বিদায়ী বছরে কমেছে অধিকাংশ ব্যাংকের পরিচালন মুনাফা। 2020 সালে ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা আগের বছরের চেয়ে 700 কোটি টাকা কমেছে। তবে মোট 1800 কোটি টাকা মুনাফা নিয়ে এবারও ব্যাংকগুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক। পরিচালন মুনাফা 20%-এরও বেশি কমেছে মিউচুয়াল ট্রাস্ট, ব্যাংক এশিয়া, সাউথ ইস্ট সহ মোট 10টি ব্যাংকের। আর 10%-এর বেশি কমেছে ইউনাইটেড কমার্শিয়াল, এনসিসি, যমুনা, আল আরাফা ও ঢাকা ব্যাংকের। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ঋণের সুদ হার 9%-এ নামিয়ে আনা, করোনায় আমদানি রপ্তানির গতি কমে যাওয়া, সংক্রমণের ধাক্কা মোকাবিলায় একাধিক দফায় সুদ আদায় স্থগিত ব্যাংকিং খাতে মুনাফা কমার অন্যতম কারণ। একটা সাধারণ ছুটি ছিল এবং ট্রেডটা অনেকটা কমে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্ট এবং ইম্পোর্ট বিশেষ করে অনেকটা কমে যায় এবং তার জন্য স্বাভাবিকভাবে আমরা দেখেছি পরিচালন মুনাফাটা কমে গেছে। এখন একটা ব্যাংকের আসলে স্ট্রেংথে বোঝা যাবে তার ট্যাক্স, তার প্রভিশনগুলো অ্যাড করে তারপরে কত আসলে প্রফিট আফটার ট্যাক্স আসে। এই পরিস্থিতিতে ব্যাংকগুলোকে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। করোনার সাথে অ্যাডজাস্ট করতে গিয়ে ব্যাংকগুলোকে ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমরা কিন্তু বলছি দিস ইজ দ্য পিরিয়ড অফ ফর ইনভেস্টমেন্ট। তারা ভবিষ্যতের প্রফিটের জন্য এটাকে বিনিয়োগের সময় হিসেবে বিবেচনা করবেন। এদিকে করোনা মহামারীর মধ্যেও দ্রুত কার্যক্রম প্রসার ও ঋণ ছাড় করায় পরিচালন মুনাফা বেড়েছে প্রিমিয়ার ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, মধুমতি, ইউনিয়ন ও মেঘনা ব্যাংকের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ার বাজারে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর ক্ষেত্রে লটারি পদ্ধতি উঠে যাচ্ছে এপ্রিলে। এখন থেকে আইপিওতে আবেদন করলেই শেয়ার পাবেন আবেদনকারীরা। তবে এক্ষেত্রে শর্ত থাকছে, আইপিও আবেদন করার সময় বিনিয়োগকারীর সেকেন্ডারি মার্কেটে ন্যূনতম 20,000 টাকার বিনিয়োগ থাকতে হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন 2020 সালের শেষ দিন বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়। 2021 সালের 1 এপ্রিল থেকে এটি কার্যকর হবে। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, আইপিওতে বিদ্যমান লটারির পরিবর্তে আনুপাতিক হারে শেয়ার বরাদ্দ দেওয়া হবে। আইপিও আবেদন করতে বিনিয়োগকারীদের কমপক্ষে 10,000 টাকা বা তার গুণিতক পরিমাণ অর্থ জমা দিতে হবে। এছাড়া সভায় বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিও অনুমোদন প্রক্রিয়া করার সময় কমিয়ে আনতে বিডিং ও প্রসপেক্টাস পদ্ধতিতে আলাদা আলাদা সম্মতিপত্রের পরিবর্তে একসঙ্গে সম্মতিপত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাধীনতা সুবন্ত জয়ন্তীর আগেই স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার চূড়ান্ত সুপারিশ পেতে যাচ্ছে বাংলাদেশ। পাশাপাশি মাথাপিছু জিডিপির হিসেবে পেছনে ফেলছে বিশ্বের অন্যতম পরাশক্তি ভারতকে। রপ্তানি, রেমিটেন্স আর কৃষিতে অব্যাহত সাফল্য মাথাপিছু আয় আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ পৌঁছাবে নতুন উচ্চতায়। উপমহাদেশের সবচেয়ে কনিষ্ঠ রাষ্ট্র বাংলাদেশ। পাকিস্তানি হানাদার বাহিনীর শোষণ আর লুটপাটে জন্মলগ্নে যার খেতাব ছিল তলাবিহীন ঝুরি। অন্যদিকে বাংলাদেশের 24 বছর আগে স্বাধীন হওয়া বিশাল আয়তন ও জনগোষ্ঠীর ভারত নানা প্রাকৃতিক সম্পদে ভরা। বয়সে নবীন আর প্রাকৃতিক সম্পদ কম হলেও শিশু ও মাতৃমৃত্যু, ক্ষুধাসূচক দারিদ্র্য বিমোচন সহ
নানা সূচকে ভারতকে আগেই ছাড়িয়েছে বাংলাদেশ। এবার মাথাপিছু জিডিপিতেও পেছনে পড়ছে উপমহাদেশের মোড়ল। আর সেই সুখবর মিলবে এবছরই। জিডিপির বিচারে পেছনে পড়বে বিশ্বের নামিদামি আরও কয়েকটি দেশ। আমার ধারণা আমরা এর আগে যে গতিতে উঠেছিলাম 18-19 সালে সর্বোচ্চ গতিতে 8.5 আমাদের প্রবৃদ্ধি ছিল, এই বছর আমাদের ব্রেক থ্রু বছর, ট্রানজিশনের বছর, আমরা আবার সেই পুরনো ধাপে যেতে পারবো। স্বাধীনতার 50 বছর পূর্তির আগেই আরও বড় একটি মাইল ফলকে যাচ্ছে বাংলাদেশ। ফেব্রুয়ারিতে হচ্ছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপির দ্বিতীয় মূল্যায়ন। মিলবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসার চূড়ান্ত সুপারিশ। আর্থিক সামর্থ্যের কারণেই সেই উত্তরণ, আমাদের ভঙ্গুরতাকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছি সে কারণে এই উত্তরণ, মানব সম্পদের উন্নতি সে কারণে এই উত্তরণ, দেশের আত্মমর্যাদা বাড়বে, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে এই কারণে যে দেশের সামর্থ্য আছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও গবেষণা সংস্থার বিচারে 2021 সাল হবে বাংলাদেশের বহু অর্জনের। করোনার ক্ষত কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়াবে অর্থনীতি। রেমিটেন্স, রপ্তানি, বিদেশি বিনিয়োগ সবই বাড়বে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ পৌঁছবে $50 বিলিয়ন মাইল ফলকের কাছাকাছি। এসব অর্জনের মাঝে নিহিত থাকবে 21 লাখ কর্মসংস্থান। আরও বেশি মানুষ আসবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায়। মান বাড়বে শিক্ষা ও স্বাস্থ্যসেবার। দারিদ্র্যকে আরও আমরা বিষে নেমেছি, এইটাকে যাতে এই বছরে 18-17 কাছাকাছি যেতে পারি আগামী 2 বছরের মধ্যে। 30 সালের মধ্যে এটাকে 5-7 নামানোর আমাদের টার্গেট আছে। সরকার বলছে আর্থিক সহ বিভিন্ন খাতে স্বচ্ছতা নিশ্চিতে জোর দেয়া হবে। সার্বিকভাবে ব্যবসার পরিবেশ উন্নয়ন সূচক, সক্ষমতা সূচক সহ বিভিন্ন আন্তর্জাতিক মূল্যায়নে উন্নতি করবে বাংলাদেশ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে এরই মধ্যে 70% বিদ্যুতায়ন কর্মসূচি বাস্তবায়ন শেষ হয়েছে। গ্রিড এলাকায় যে কেউ চাইলেই পাচ্ছেন বিদ্যুৎ সংযোগ। আর আসছে মার্চের মধ্যে সব দুর্গম এলাকায় নিশ্চিত হবে বিদ্যুৎ সুবিধা। এর মাধ্যমে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে সরকার। বিগত এক যুগে বিদ্যুতের আলো পৌঁছে গেছে দেশের প্রতিটি প্রান্তে। খাল, বিল আর বিস্তীর্ণ মাঠ পেরিয়ে দুর্গম পাহাড়েও পৌঁছে গেছে বিদ্যুৎ। 1962 সালে বিদ্যুতের সাথে পরিচিত হলেও রাঙামাটির এই পাহাড়ের বাসিন্দাদের বিদ্যুতের আলো পেতে অপেক্ষা করতে হয়েছে 50 বছর। আধার কেটে এই জনপদে আসা বিদ্যুতের আলোয় দেশের উন্নয়নের মূল স্রোতে মিশে গেছে পাহাড়বাসী। নারীদের দৈনন্দিন যে কার্যক্রমগুলো করে সেগুলো একটু সাশ্রয় হয়েছে। সাশ্রয় এই কারণেই তারা বিদ্যুতের মাধ্যমে মোটর দিয়ে পানি তুলতে পারতেছে। কেবল দুর্গম পাহাড়ি জনপদই নয়, বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে চরাঞ্চল, হাওর বাওর, বিল সব এলাকা। সমতল এলাকায় বিদ্যুৎ সরবরাহের নিরবচ্ছিন্নতা আশায় ঘুরে দাঁড়িয়েছে ঐতিহ্যবাহী শিল্পগুলো। কারেন্টের মেশিনের কাজ কাম করি আমরা, ভালো সুবিধায় আছি। আগে সেই ইনকামও ভালো হয়। হাতে কাজ করলে খুব কষ্ট হইতো, এখনকার তেমন একটা কষ্ট হয় না। তা মোটামুটি সংসার আল্লাহ দিলে ভালোই চলতেছে। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে গেল মাসে দেশের গ্রিড এলাকার সকল গ্রাহকের জন্য নিশ্চিত হয়েছে বিদ্যুৎ সুবিধা। আর অত্যন্ত দুর্গম এলাকায় 1025 গ্রামে থাকা 2.5 লাখ গ্রাহককে আগামী মার্চের মধ্যে আনা হবে বিদ্যুতের সুবিধার আওতায়। 2009 সালে আওয়ামী লীগ সরকারের আমাদের ইস্তাহারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল, নির্বাচনী ওয়াদা ছিল 2021 সালের মধ্যে সবার ঘরে আমরা আলোকিত করব, এবং সেটাকে ধরে কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশ এখন 100% বিদ্যুতায়নে হয়ে যাচ্ছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার পর এবার দাম কমানো আর সরবরাহ ব্যবস্থার মান বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে বিদ্যুৎ বিভাগ। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনীতি সারাদিনে এবার বিরতি, ফিরে এসে আরো থাকছে। দ্রুত এগোচ্ছে মেট্রো রেল, পদ্মা সেতু সহ বিভিন্ন মেগা প্রকল্প। যোগাযোগ অর্থনীতিতে আসবে বড় পরিবর্তন। বিরতির পর আবারও আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, জানিয়ে দিব আরো কিছু খবর। মেট্রো রেল, পদ্মা সেতু সহ একসাথে চলছে বেশ কয়েকটি মেগা প্রকল্পের কর্মযজ্ঞ। কয়েক বছর আগে যা ছিল স্বপ্ন, শীঘ্রই দৃশ্যমান হবে সেগুলো। সুফল পেতে শুরু করবে দেশ। যোগাযোগ ও অর্থনীতিতে আসবে বিশাল পরিবর্তন। পরিকল্পনা মন্ত্রীর আশা, এমন উন্নয়নে বিশ্বকে অবাক করে দেবে বাংলাদেশ।
করোনা মহামারীতে বিপর্যস্ত গোটা বিশ্ব, তার প্রভাব পড়ে পদ্মা সেতুর নির্মাণ কাজেও। সব বাধা পেরিয়ে দৃশ্যমান হয়েছে ৬.১৫ কিলোমিটার সেতু। মূল সেতুর ৯১ কাজ শেষ, আর প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮২.৫। ২০২২ সালে এটি চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে। সবচেয়ে অহংকারের দিক, বাংলাদেশ সরকারের ৩০,০০০ কোটি টাকায় নির্মাণ হচ্ছে পদ্মা সেতু। ২০০১ সালে ৪ জুলাই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৭ সালে ১০,১৬২ কোটি টাকার প্রকল্প একনেকে পাস হয়। সেটি বেড়ে দাঁড়িয়েছে ৩০,১৯৩ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, পদ্মা সেতু চালু হলে জিডিপি প্রবৃদ্ধি হবে ১ থেকে ১.৫ ভাগ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে ২ ভাগের বেশি। এই সেতুর মাধ্যমে মংলা ও বেনাপোল স্থলবন্দরের সঙ্গে যুক্ত হবে রাজধানী এবং সরাসরি যোগাযোগ স্থাপিত হবে চট্টগ্রামের সাথে। পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ৩৯,২৫৮ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে ১৭৩ কিলোমিটার রেলপথ প্রকল্পেরও অগ্রগতি হয়েছে ৩১%। দ্রুতগতির আধুনিক যান মেট্রো রেলও নগরবাসীর কাছে এখন আর স্বপ্ন নয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এবছরই চালু হচ্ছে উত্তরা থেকে মতিঝিল অংশ। ২০ কিলোমিটারের পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র ৩৮ মিনিট। এই প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৫৩ ভাগের বেশি। এ মাসে মেট্রো রেলের ৫টি কোচ দেশে আসার কথা রয়েছে। আপাতত ৫টি স্টেশনে পরীক্ষামূলকভাবে চালানো হবে। মিরপুর থেকে মতিঝিল পর্যন্ত মূল সড়ক ধরেই এগিয়ে চলছে নির্মাণ কাজ। সারি সারি পিয়ারের উপর একের পর এক বসছে ভায়াডাক্ট। এর মধ্যে আগারগাঁও অংশে ১১ কিলোমিটার ভায়াডাক্ট নির্মাণ শেষ হয়েছে। মতিঝিল অংশেও চলছে ভায়াডাক্ট নির্মাণ। এর সঙ্গে সমান তালে এগিয়ে চলছে রেল লাইন বসানোর কাজ। রেল লাইন বসানো হয়েছে এখন পর্যন্ত ৫ কিলোমিটারের বেশি। আগারগাঁও অংশে ৯টি স্টেশনের সবগুলোর প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। আগামী জুনের মধ্যে বাকিগুলোর নির্মাণ শেষ হবে। মতিঝিল অংশেও চলছে স্টেশন নির্মাণের কাজ। দেশের সবচেয়ে ব্যয়বহুল ও প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে পাবনায়। এর ব্যয় ধরা হয়েছে ১,১৩,০০০ কোটি টাকা। ৯০% অর্থ ঋণ দিচ্ছে রাশিয়া। করোনাকালে অনেক প্রকল্প গতি হারালেও বাধাগ্রস্ত হয়নি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ। প্রকল্পের ভৌত কাজের অগ্রগতি ৩০ ভাগের বেশি। এই কেন্দ্রে ২টি ইউনিটে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। প্রথম ইউনিট ২০২৩ সালে এবং দ্বিতীয় ইউনিট ২০২৪ সালে উৎপাদনে যাওয়ার কথা। ১৯৬১ সালে দেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০১৭ সালে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে তৈরি হচ্ছে ৩.৫ কিলোমিটারের বঙ্গবন্ধু টানেল। এর ব্যয় ধরা হয়েছে ৯,৮৮০ কোটি টাকা। চীনের অর্থায়নে নির্মাণ করছে চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি। এই প্রকল্পের অগ্রগতি হয়েছে ৬১ ভাগ। এরই মধ্যে নদীর তলদেশে প্রায় ২.৫ কিলোমিটার দীর্ঘ ২টি টিউবের মধ্যে একটির খনন ও রিং স্থাপন করা হয়েছে। দ্বিতীয় টিউবের খনন কাজও চলছে। ২ মুখে সড়ক ও ওভারপাস নির্মাণ করা হচ্ছে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য। ৪৫% কাজ শেষ হয়েছে দোহাজারী রামু কক্সবাজার ঘুমধুম রেল লাইন প্রকল্পের কাজ। ১৮,০৩৪ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির সঙ্গে $১৫০ কোটি ঋণ চুক্তি হয়। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য থাকলেও দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত অংশ এর আগেই শেষ করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। শেষ করব অর্থনীতি সারাদিন, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বিদায়ী বছরে পরিচালন মুনাফা কমেছে বেশিরভাগ ব্যাংকের, পরিস্থিতি সামলাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ। এপ্রিল থেকে আইপিও লটারি বন্ধে বিএসইসির সিদ্ধান্ত, আবেদনকারীরা শেয়ার বরাদ্দ পাবেন আনুপাতিক হারে। জিডিপির হিসেবে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ, রপ্তানি, রেমিটেন্স, রিজার্ভ, কৃষি সহ সব সূচকেই সাফল্য। আর এই ছিল আজকের অর্থনীতি সারাদিনের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।